I love you, Himachal Pradesh. হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম জানাই আমাদের হিমাচল প্রদেশের লাস্ট এপিসোডে। তো লাস্ট কেন বলছি সেটা তোমরা ক্রমশ জানতে পারবে, এখনই বলবো না। তো যাই হোক, যেখান থেকে আমাদের 5 নম্বর এপিসোড শেষ হয়েছিল সেখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের 6 নম্বর এপিসোড। তো আমরা যা দেখেছিলাম 5 নম্বর এপিসোডে, আমরা তো ধর্মশালায় এসে গেছিলাম। ধর্মশালায় আমাদের আজকের সকালটা হচ্ছে ধর্মশালা এক্সপ্লোর করার দিন। তো হ্যাঁ, সকালবেলা সিনারি এনজয় করতে করতে আমরা চা পান করে নিলাম। আর তার কিছুক্ষণ পরেই শোনা গেল নিচে কিছু কুকুরের আওয়াজ, যারা খেলা করছিল সবাই একসাথে। আমরা নিচে বিস্কুট দিচ্ছিলাম ওদেরকে ওপর থেকে। তো এরপর আর কিছু না, আমরা চলে এসেছি নেচারের সাথে কাটানো কিছু মোমেন্টস নিয়ে। তো চলো তোমরাও দেখো। তো এরপর আমরা চলে যাব হোটেলের সামনে পায়ে হাঁটা জায়গা কিছু ঘুরতে। তো এটা হচ্ছে ভাকসু ওয়াটারফলস। সামনেই ছিল ভাকসু নাগ মন্দির। তো সেটা দর্শন করতেই আমরা যাচ্ছিলাম, কিন্তু সেই যাওয়ার পথে এই সুন্দর ওয়াটারফলসটা আমরা দেখতে পেলাম। ফলসটার নাম কি? ভাকসু ওয়াটারফলস। এই দেখো উপর থেকে আসছে, দেখা যাচ্ছে ভিডিওতে। ये हम हैं, ये मेरा बेटी है, ये मेरा बीबी है, और ये वाक्सू फॉल्स। তো এই হলো সেই নাগ মন্দির যা আমরা দেখতে এসেছি। তো তোমরাও চলো দেখতে থাকো আমার সাথে সাথে। আমরা যেহেতু সকাল সকাল একদম বেরিয়েছিলাম, তো তার জন্যই এত শান্ত নিরিবিলি পরিবেশ দেখা যাচ্ছে। আর ধর্মশালা একটুখানি শান্ত পরিবেশেরই হয়। আর তার সাথে সাথে মন্দির এলাকা তো সবাই জানো তোমরা, একটু শান্ত শিষ্ট, মানে মনোরম একটা পরিবেশ থাকে। সেম এখানেও ছিল, তাই জন্য আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম। তো চলো এবার তোমাদের বাইরে থেকে নাগ মন্দিরটা দেখিয়ে দিই, এবং সেখানে যাব আমরা, সেখানে গিয়েও দেখাবো। তো বাইরে থেকে আগে দর্শন করে নিই, এরপর আমরা যাব ভেতরে। তো এরপর আমরা চলে এসেছি মন্দিরের এলাকায়। তো চলো জায়গাটা একটু ঘুরে দেখি। এরপর চলো যাওয়া যাক আমাদের বাকি জায়গাগুলো ঘোরার জন্য। বেশি লেট না করে ফার্স্টে আমরা যেখানে আসলাম সেটা ছিল মেকলিওডগঞ্জ, যেটা ছিল একটা সেলফি স্পট। আর এরপরে আসলাম আমরা একটি চার্চ, যেখানকার পরিবেশ ছিল একেবারে শান্ত, নিলিবিলি, নিস্তব্ধ, মানে বলার মতন না, এত শান্ত পরিবেশ। তো ভিডিওস ফটোস কিছুই অ্যালাউ ছিল না, বাট কিছু মেমোরিজ হিসেবে তুলে রাখার জন্য কিছু কিছু আমরা তুলে রেখেছি, যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করছি। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো সমস্ত ক্রিকেট প্রেমীদের ফেভারিট জায়গা লাইভ ক্রিকেট দেখার জন্য। তো হ্যাঁ, আমরা যাচ্ছি স্টেডিয়ামে, ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে। তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার না করে পারলাম না। ঠিক আমি যখন ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের সামনে দাঁড়িয়েছিলাম, আমার মানে এত মনে আনন্দ হচ্ছিল যে এই জায়গাতেই হয়তো গেছে শুভমান গিল, তারপর বিরাট কোহলি, আরও যারা যারা ফেমাস ক্রিকেটাররা আছেন তারা সকলে। তো এটাই মানে মনে হচ্ছিল যে এখন যদি ম্যাচ হতো তাহলে একদম সামনে থেকে দেখতে পারতাম। যাই হোক, জানা গেল যে কিছুদিন আগেই নাকি ম্যাচ হয়েছিল এই স্টেডিয়ামে। চলো এবার আস্তে আস্তে স্টেডিয়ামের দিকে যাওয়া যাক। তো এই যে
আমরা এসে গেছি আমাদের মেন জায়গাতে। দেখে কি দারুণ লাগছে না? তাহলে আমি তাই ভাবছি, যখন ক্রিকেট ম্যাচ হবে আর যখন সন্ধ্যেবেলা হবে, লাইট ফাইট যখন জ্বলবে, এছাড়াও যখন ক্রিকেটাররা এক একটা 6-7 মারার সাথে সাথে যখন অডিয়েন্সের জায়গাটা পুরো চিৎকার করে উঠবে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, আরও যে সমস্ত মানে দেশ আছে সে সমস্ত দেশের সবাই যখন একসঙ্গে মিলিত হবে, তখন যে কি দারুণ একটা সিন হবে, ওটা ভেবেই আমার মনের মধ্যে একটা কি আনন্দ লাগছে। একটা হাই বলে দিন। তো স্টেডিয়ামে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম আমাদের নেক্সট স্পট, স্টেট ওয়ার মিউজিয়ামে। তো এখান থেকে আমরা কি কি জানতে পারলাম এবং কি কি দেখছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব, এবং তোমরাও দেখতে থাকো এবং জানতেও থাকো। তো ধর্মশালার এই স্টেট ওয়ার মেমোরিয়ালটি ধর্মশালা শহরের একেবারে প্রবেশপথেই অবস্থিত। আমাদের এই মাতৃভূমির সম্মান রক্ষার্থে যে সমস্ত বীরগণেরা বীরত্বের সাথে লড়াই করেছিলেন, তাদের এই স্মৃতি স্মরণেই নির্মিত হয়েছিল স্টেট ওয়ার মেমোরিয়ালটি। এই স্টেট ওয়ার মেমোরিয়ালে তোমরা দেখতে পারবে মূল স্মৃতিস্তম্ভ রয়েছে, যেখানে সেটি হলো কালো মার্বেলের তৈরি 3টি বাঁকা দেয়াল, এবং সেই দেয়ালের মধ্যে রয়েছে 5টি মুখমণ্ডলে মাতৃভূমির সেবায় যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের নাম। তো এই মেমোরিয়ালে রয়েছে মিউজিয়াম, যা থাকা আবশ্যক, এবং সেই মিউজিয়ামে ঢোকার জন্য দরকার টিকিট। সেই টিকিটের ডিটেলস আমি তোমাদের শো করালাম, তোমরা দেখে নিও পজ করে। চলো এবার যাওয়া যাক মিউজিয়ামের ভেতর। ড্রেস তো তোমাদের আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে এখানে দেখছো নিচে কিছু কাচের মধ্যে আছে, সেগুলো আমাদের বীরদের কিছু স্মৃতি। তো এরপর আমরা আমাদের এই মেমোরিয়াল সমেত ধর্মশালাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি ডালহৌসির উদ্দেশ্যে। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম আমার এই ভ্লগ হচ্ছে ক্রমশ প্রকাশ্য, তো আরও আছে টুইস্ট, তো তোমরা সবটাই দেখতে পারবে এবং জানতে পারবে। তো চলো ডালহৌসির যেই হোটেলে আমরা স্টে করতে চলেছি সেখানে চলো যাওয়া যাক। তো বেশ কিছুক্ষণ সময় পার করে আমরা চলে এসেছি আমাদের ডালহৌসির হোটেল নমস্কার হাইটসে। তো এইটা হচ্ছে যেটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের যে জায়গা, সেখানকার ব্যালকনি থেকে ভিউ। তো চলো এবার রুমে এন্ট্রি নেওয়া যাক। আমাদের এই এন্ট্রি নিলাম রুমে। এরপর তোমাদের রুম থেকে যে বাইরে থেকে জানলা দিয়ে ভিউ, ওইটা জাস্ট তোমরা দেখো, পুরো মেঘে ঢাকা। আমরা যেহেতু একেবারে বিকেল 5টায় এসেছি, তো ওই সময় সবে অন্ধকার হচ্ছে, আর ওই সময় ভিউটা দেখো জাস্ট, মানে পুরো মেঘের ঢাকা কুয়াশায়। তার উপর আজকের দিনের জন্য আমরা যে ফ্লোরে ছিলাম সেই ফ্লোর ছিল পুরোপুরি ফাঁকা। হ্যাঁ, ওপরের ফ্লোরে লোকজন ছিল,
বাট আমরা যে ফ্লোরে ছিলাম সেই ফ্লোর কিন্তু পুরোই ফাঁকা ছিল। এক কথায় বলা যায় একটা বেশ দারুণ মজাদার এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের আজকে রাতের জন্য। সন্ধ্যেবেলা যেহেতু আর আমরা বেরোইনি, রেস্ট নিলাম হোটেল রুমেই, তাই জন্য আমি আর ক্যামেরা অন করিনি, একেবারে রাতে অন করলাম, যেখানে তোমাদের আমি দেখালাম ডিনার। আর এইটা হচ্ছে আমাদের নেক্সট দিন সকালে। সকালবেলার ভিউ হচ্ছে এরকম। হ্যাঁ, কুয়াশা অতটা ছিল না, কিন্তু হ্যাঁ আমাদের কিন্তু ঢোকার সাথে সাথেই বলে দিয়েছিল যে এইখান দিয়ে কিন্তু বাদর হনুমানের কিন্তু বিশাল উৎপাত। আর ঠিক সেই রকমই আমাদের সকালবেলা আমরা যখন মানে ব্যালকনিতে বসেছিলাম, বাট হ্যাঁ ভাগ্যক্রমে জানলাটা বন্ধ ছিল তাই ভেতরে ঢুকতে পারেনি। তো যাই হোক, আমি তখন ক্যামেরা কিছু অন করিনি, জানলার বাইরেই বসেছিল ওই হনুমানটা। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের সকালবেলা যে স্পট আমরা ঘুরবো সেই স্পটের উদ্দেশ্যে। হ্যাঁ, যে স্পট না, একটা স্পট ঘুরবো, খাজিয়ার। তো সেই যাওয়ার পথেই দেখতে পেলাম একটি খুব ফেমাস স্কুল, ডালহৌসি হাই স্কুল। তো এই স্কুলে যে বাইরেটা দেখছো এইটা কিন্তু পুরোটাই স্কুলের আন্ডারে। এখানে শুধু একটি স্কুলই না, অনেকগুলো স্কুল আছে, তো পরপর স্কুল। আর এখানে সমস্ত মিলিটারিদের ছেলেমেয়েরাই পড়ে এই স্কুলে। তো চলো আমরা এই পাশটা, এই জায়গাটা যেহেতু খুবই সুন্দর সাজানো গোছানো, তাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। শুধু এই জায়গাটা বলেই বলছিলাম, পুরো ডালহৌসি শহরটাই কিন্তু খুব সাজানো গোছানো। তোমরা যদি যাও তখন তোমরা দেখতে পারবে প্রত্যেকটা জায়গায় ফুলগুলো কি সুন্দর ওই ফুলদানির মতন দুলছে, কি দারুণ যে লাগছে প্রত্যেকটা দেখতে, মানে প্রত্যেকটা জায়গা সাজানো গোছানো। পর যাওয়ার পথে আরেকটা জায়গায় আমরা দাঁড়ালাম যেখানকার ভিউটা ঠিক এই রকম সুন্দর। তো এখানে একটা কিউট খরগোশ ছিল, খরগোশই না পেছনে ছিল আরও পাখি, কিন্তু আমার এই খরগোশটাকে এত সুন্দর লাগলো, তার মধ্যে ফুলের মধ্যে ঝুড়ির মধ্যে আমরা নিয়ে কিছু ওকে নিয়ে ফটো তুললাম। তো দেখো দুখানা খরগোশও ছিল জোড়া। তো আমার মনে ছিল কি মানে আরও গোলুমুলু খরগোশ ছিল, বুঝলে তো, অন্যান্য জায়গায় আমার মনে হয় কি সব খরগোশ নিয়ে চলে আসি, তো ওটাই কিউট। তো এখানেও আমরা দাঁড়ালাম, এখানেও আমরা ছবি তুললাম। তো এরপর আমরা ডাইরেক্ট চলে যাব আর কোথাও না দাঁড়িয়ে খাজিয়ারের উদ্দেশ্যে। ওই দেখো খাজিয়ারে আমরা এসে গেছি। হ্যাঁ, এটার নামও দেখতে পাচ্ছ তোমরা, ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড। আমরা কাশ্মীরেও গেছিলাম বৈশালাম ভ্যালিতে, ওটার নামও মিনি সুইজারল্যান্ড, বাট এটাও মিনি সুইজারল্যান্ড নাম, খাজিয়ার। তো চলো এবার দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কাশ্মীরের, আমরা বৈশালাম ভ্যালি গেছিলাম ওই রকমই টাইপের কিন্তু জায়গাটা। ওইটা ছিল মানে ঘোড়া দিয়ে উঠতে হয়, মানে অনেকটা পার করে পাহাড় একদম খাড়াই চড়াইয়ের মাধ্যমে, কিন্তু এই জায়গাটা ছিল পুরোপুরি প্লেন, তো যেটা সবার জন্য সুবিধাজনক। তো আমরা এখানে এসে গেছি। তো এখানকার তোমরা জাস্ট ভিউটা দেখো, আমি ঘুরিয়ে ক্যামেরাটা দেখাচ্ছি তোমাদের। আর এইখানে চলছে ফটোশ্যুট, আর এই হচ্ছে ভিউ, ওইদিকে গরু ঘোড়া ঘাস খাচ্ছে, কি দারুণই একটা অপূর্ব সিনারি। তো বরাবরের মতন এখানেও আমি তোমাদের আমাদের কিছু মোমেন্টস তুলে ধরছি। তো এই জায়গাটা এতটাই সুন্দর আমি তোমাদের জাস্ট বলতে পারছি না। আর এখানে আমি নিজের কিছু ক্লিপস নিয়েছিলাম, আর যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সুন্দর গাছের নিচে আমরা না একেবারে কোনায় চলে গেছিলাম যাতে আমরা ভিডিওসও বানাতে পারি সুন্দর করে, একদম নিরিবিলি জায়গায়। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছ এই জায়গাটা ছিল পুরোটাই ফাঁকা, যেটার জন্য আরও বেশি ভাল লাগছিল সমস্ত কিছুটা। আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু ঘোড়া আছে যা তোমাদের 15-20 মিনিট পুরো খাজিয়ারের যে মেন জায়গাগুলো আছে ভিউ পয়েন্টস, ওখানে কিন্তু তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবে ঘোড়ার মাধ্যমে। তোমরা চাইলে কিন্তু এক্সপ্লোর করতে পারো। আই লাভ ইউ হিমাচল প্রদেশ। দারুণ ভালো এনজয় করলাম। আমরা কাশ্মীরেও ঘুরেছি এই বৈশাখান ভ্যালি, বাট এই জায়গাটা অনেক মানে শান্তি পেলাম। কেন শান্তি পাওয়ার কারণটা কি?
মানে আমরা যে দিকটা গেছিলাম ওই দিকটা দেখো, ওই দিকটায় কোনো লোকজন ছিল না, ওই জন্য ওখানে আমরা ভালোভাবে ফটোশুট করতে নিরিবিলিতে এদিকে আসুন দেখি। এদিকটায় প্রচুর ক্রাউড আছে, হ্যাঁ ওই জন্য ওই দিকটায় বিশাল শান্তি। আর আপনার কিরকম লাগলো? গরু চড়ছে এইদিকে, ওইদিকে ঘোড়া, অনেকে এখানে বসে বসে পিকনিক করছে, খুব ভালো লাগে। এবার তুমি বলো তোমার কেমন লাগলো? আমার তো অসাধারণ লাগলো। বেসরন ভ্যালিতে আমরা যতটা এনজয় করেছি, ওই চড়াই উতরাই মানে কোনো রাস্তা বলে কিছুই নেই, কিন্তু এখানে অনেক ইজিলি পৌঁছে গেছি, কিন্তু ওর থেকে ফার বেটার অ্যাম্বিয়েন্স, অসাধারণ লাগলো। কাশ্মীর নিয়ে তো কোনো কথা হবে না, কাশ্মীরে তো অবশ্যই ভালো আছে, কিন্তু এই জায়গাটা মানে সকলে আসতে পারবেন, বয়স্ক মানুষরাও প্রচুর আসতে পারবেন। চলুন আরেকটা আমরা ভিডিও শুট করে নিই। হ্যাঁ, আমরা চলে এসেছিলাম খাজিয়ারে আমাদের লাঞ্চটা করতে, তো এখানকার রেস্টুরেন্টে। আর এইখানে একটা যে ধাবা আছে, এই ধাবার খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো, তো তোমরা এখানে আসতে পারো। আমরা যে প্লেন জায়গাটায় ছিলাম ওখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি একটুখানি উঁচু জায়গাতে। এখানে আমরা অ্যাকচুয়ালি বসে একটু রেস্ট করতাম। দেখতেই পাচ্ছ এখানে অনেকেই বসে আছেন, যেহেতু এই গাছের ছায়াগুলো এত সুন্দর লাগছে রোদের থেকে, তো ওইটা খুব আরামদায়ক। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ বসে রেস্ট করলাম, এরপর আমরা বেরিয়ে যাব আমাদের আর নেক্সট স্পট না, আমাদের এবার হোটেলে। আমাদের যেহেতু বেশ বিকেল হয়ে গেছিলো, তো সেই যেতে যেতে আমরা দেখে ফেললাম পুরো কুয়াশায় ঢাকা ডালহৌসি। হ্যাঁ, এত সুন্দর লাগছিল কি বলবো। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ছিল আমাদের চিকেন পাকোড়া, যেটা আমরা খেয়ে নিলাম। তো আমাদের এই হোটেলের ব্যবস্থা ছিল কিন্তু খুবই সুন্দর সব দিক দিয়ে। তো এবার ডালহৌসি সমেত আমাদের এই হোটেলকে বিদায় জানিয়ে চলে যেতে হবে আমাদের নেক্সট স্টপেজ অমৃতসর। আর টাইম লাগবে এক্স্যাক্টলি 4 ঘন্টা 23 মিনিট এরকম, কিন্তু যেহেতু আমরা রেস্ট নিয়ে যাচ্ছি ওই জন্য 5-6 ঘন্টা বা 7 ঘন্টা এরকম লেগেই যাবে, কারণ কন্টিনিউয়াসলি গাড়িতে তোমরা গেলে জানোই একটুখানি তো সমস্যা হয়, তো তার জন্য একটু থেমে থেমে যাওয়াই আর কি ভালো আমাদের মতে। তো চলো আমরা এখানে একটু দাঁড়ালাম, এরপর ডাইরেক্ট কোথাও না দাঁড়িয়ে আমরা চলে যাব অমৃতসরে। শেষমেশ পাহাড়কে হাসি মুখে বিদায় জানিয়ে চলে আসলাম অমৃতসরে। হ্যাঁ, আমাদের জার্নি প্রায় শেষের পথে, আর শুধু একটা রাত্রির অপেক্ষা, তারপরেই শেষ হয়ে যাবে আমাদের জার্নি। তো চলো এখনই বিদায়ের কথা না বলে চলে যাই আমাদের নেক্সট স্পটে। হ্যাঁ, আমি এখন এডিট করছি ব্লগটা, আর তার সাথে সাথে আমার আবার সেই স্মৃতিগুলো তরতাজা হয়ে যাচ্ছে বলা যায়। তো হ্যাঁ, এবার আমরা চলে আসলাম আমাদের লাঞ্চটা করতে এখানকার পাঞ্জাবি ধাবায়। তো হ্যাঁ, মুখ চোখের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, কারণ এতটা টাইম গাড়িতে ছিলাম। চলো এবার বেশি না কথা বলে যাওয়া যাক আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে। লাঞ্চ কমপ্লিট করে 10 মিনিটের মধ্যে আমরা চলে এসেছিলাম অমৃতসরের ওয়াঘা বর্ডারে। হ্যাঁ, এখানে অমৃতসরে আসলে
আসতেই হবে বাঘা বাটারে, তাই আমরা এসে পড়েছি আর লাইনে দাঁড়িয়েও পড়েছি। দেখতে পাচ্ছ কত লাইন। হ্যাঁ, আমরা বেশ কিছুটা সামনেই দাঁড়িয়েছিলাম যেহেতু আমরা তাড়াতাড়ি এসে পড়েছিলাম। আমাদের ইম্পর্টেন্ট একটা কথা জানিয়ে দিই, যেহেতু বর্ডার এলাকা তাই কিন্তু এখানে কোনো ব্লুটুথ ডিভাইসেস অ্যালাউ নয়। আধার কার্ড বা সমস্ত কিছু এখানে কিন্তু কড়া চেকের মাধ্যমে তোমাদেরকে এন্ট্রি দেওয়া হয়। আর স্টিলের জিনিস আনা বারণ, ট্রান্সপারেন্ট জিনিস আনতে পারবে। আর আমাদের ফেসটা দয়া করে ইগনোর করো, বুঝতেই পারছো আমরা এতটা জার্নি করে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে ফার্স্টে, কিন্তু আমাদের অডিয়েন্সদের নিয়ে একটা প্রোগ্রাম হয়, দেখতেই পেলা। ভাবতেও অবাক লাগে, একটি বর্ডার এবং দুটি আলাদা দেশ, এক পাশে আমাদের ইন্ডিয়া আরেক পাশে পাকিস্তান। এত সুন্দর দেশত্ববোধক গান, তার পাশাপাশি আমাদের অডিয়েন্সদের এত সহযোগিতা, এটা কিন্তু দেখতে খুবই ভাল লাগছে। হ্যাঁ, দেশত্ববোধক গানটা আমি মিউট করে দিয়েছি, কারণ এখানে আমি যদি দিতাম ভিডিওতে কপিরাইট আসতো। সুতরাং তোমরা মেন যে প্রোগ্রামটা হচ্ছে ওটাই তোমরা এনজয় করো। ওয়াঘা বর্ডারে এসে সমস্ত প্রোগ্রামটা এনজয় করে আমাদের খুবই ভালো লাগলো। এবার অমৃতসরে আমরা যে হোটেলে স্টে করতে চলেছি সেই হোটেলে আমরা চলে এসেছি, হোটেল রয়্যালস গ্র্যান্ড গ্যালাক্সিতে। তো চলো প্রত্যেকবারের মতন এখানকার রুম ট্যুরটাও দেওয়া যাক। এবার এই বিধ্বস্ত অবস্থাকে দূর করে একটু ফ্রেশ হয়ে রেস্ট না নিয়ে চলে গেলাম আমরা গোল্ডেন টেম্পলে। গোল্ডেন টেম্পল যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম একটি দোকানে, যেখানে এত রকমের সালোয়ার, চুড়িদার, কুর্তি সব রকমের জিনিস ছিল। আমাদের বরাবরই ইচ্ছা ছিল পাঞ্জাবের আমরা একটা সেট নেব চুড়িদার, তো তার জন্যেই আমরা এখানে এসে গেছি। এত সুন্দর সুন্দর চোখ ধাঁধানো জিনিস, এত সুন্দর সুন্দর চোখ ধাঁধানো কালেকশন, মানে দেখে পাগল হয়ে যাওয়ার মতন। আর এই দোকানের নামটাও আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা কিন্তু এখানে যেতে পারো। দারুণ কালেকশন, দারুণ। তোমাদের যে পিসটা পছন্দ হবে তোমরা সিলেক্ট করতে পারো, ওরা তোমাদের বাড়িতে ডেলিভারি করে দেবে ডাইরেক্টলি, তোমাদের শুধু অ্যাড্রেসটা দিয়ে যেতে হবে। আমরা গোল্ডেন টেম্পলের কাছাকাছি নেমে পড়েছি, আমাদের এবার বাকিটা পথ হেঁটে যেতে হবে। গোল্ডেন টেম্পলে ঢোকার আগে কিন্তু প্রত্যেককে ছোট থেকে বড় ছেলে মেয়ে মাথায় কাপড় বা ওড়না জড়ানো কিন্তু আবশ্যকীয়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গোল্ডেন টেম্পলে। জাস্ট লুকটা দেখো, এত সুন্দর আলো আসছে গোল্ডেন কালারের, আর রিফ্লেকশনটা জলের মধ্যে পড়ছে, কি যে অপূর্ব লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই ভিডিওতে। মানে সামনে থেকে না দেখলে কেউই মানে বুঝতে পারবে না, এত সুন্দর মনে হচ্ছিলো কি দেখেই যায় দেখেই যায়। তোমরাও দেখো, আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারবে, কিন্তু সামনে থেকে দেখলে কি যে দারুণ লাগছিলো, মানে বলার মতন না। গোল্ডেন টেম্পলে কিন্তু ক্যামেরা একটু অ্যালাউ নয়, যদি চোখে পড়ে তাহলে একটু সমস্যা হতে পারে, কিন্তু হ্যাঁ রিকোয়েস্ট করলে ভালো করে ওনারা ফটো ভিডিও একটুখানি তুলতে দেন। তো শেষমেশ বিদায় জানালাম গোল্ডেন টেম্পলকেও, আমাদের শেষ ঘোরার জায়গা ছিল এটাই। আর তার সাথে সাথে অমৃতসরের লস্যি খেয়ে রাতের বেলা আমরা চলে যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে। আর এবার ঘোরার না পরের দিন এবার বাড়ি যাওয়ার পালা। একটু দুঃখ তো আছেই মনে আমাদের সকলের, কিন্তু কি আর করার, বাড়ি তো যেতেই হবে। এই যে একটুখানি বাড়ির থেকে বেরিয়ে এত ব্যস্ততার পর
যে ঘুরে আসা, একটু আনন্দ করা, এটাই অনেক। আমাদের যেদিন ঘোরা শেষ হয়েছে সেদিন ছিল দশমী। আমাদের ঘোরাও শেষ, পুজোও শেষ। অনেকখানি দুঃখ এবং একটুখানি আনন্দ নিয়ে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে অমৃতসর থেকে বেরিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এই যে অমৃতসর স্টেশনকে জানাই টাটা, এবং তার সাথে সাথে আমাদের হিমাচলের ডায়েরিকেও জানাতে হবে টাটা। ক্যামেরার গ্যালারির সাথে সাথে মনের গ্যালারিতেও রয়ে যাবে এই স্মৃতি এবং এই মুহূর্তগুলো, যা কোনোদিনও ভোলার নয়। হ্যালো গাইস, তো আমরা ফাইনালি বাড়ির পথে পৌঁছাচ্ছি। এখনো ট্রেন লেট, কি 1 ঘন্টা লেট। ওই মুখ সিমলা মানালি যাওয়ার সময় আর এখনকার মুখ কম্পেয়ার করো তোমরা নিজেরাই। পুরো আমরা কিছু বলার নেই, আমার মাথা ঘুরছে যাচ্ছে এত নজর না লাগছে, নজর উতারো। কখন বাড়ি পৌঁছাবো আর ভালো লাগছে না, 1 ঘন্টা না 1.5 ঘন্টা সিরিয়াস। বর্ধমানে চান্স নেবে? দাঁড়াবে দাঁড়াতে পারে মনে হচ্ছে। আমরা এইমাত্র একটা ট্রাই নিলাম যে কি যেন বর্ধমানে নেমে যাব, কিন্তু আর হলো না। সব লাগেজ ফাগেজ সব সেট আপ হয়ে গেছিল। কান্না পাচ্ছে, বাড়ি যাবো। যেখানে আমরা এই ট্রেন যাবে হচ্ছে কটায়, এই ট্রেন পৌঁছাতো 4:30 পৌঁছাতো, আর ইয়েতে কিন্তু এটা তো লেটে চলছে, কিছু করার নেই। তো 4:30 এখান থেকে কলকাতায় নামতে হবে। দেন হচ্ছে যদি বর্ধমান ইয়েতে নেমে যেতাম, বর্ধমান লোকালে উঠে ওখান দিয়ে যেতে হতো। আর কি বলবো, বর্ধমানে নামতে পারলাম না আমরা। বর্ধমানে নামলে হয়তো নয়াটিতে যে টাইমে পৌঁছাতাম, বর্ধমান শিয়ালদা লোকালটাতেই যেতাম। ওটা ধরলে পরে যে টাইমে আমরা নয়াটিতে নামতাম সেই টাইমে আমরা কলকাতায় গিয়ে পৌঁছব। কলকাতা থেকে আবার উল্টোডাঙা আসো, উল্টোডাঙা থেকে ট্রেন ধরো, সেই আমাদের 6টা বাজবে, 6টা 6:30। তো যাওয়ার পথেই দর্শন হয়ে গেল আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের। এরপর আমরা নেমে পড়েছিলাম কলকাতা স্টেশনে। ফাইনালি কলকাতা স্টেশনে নামলাম এবং আমার মুখে হাসিটা দেখা দিল। হ্যাঁ, এখানেই তো আমরা স্টপ নয়, এখনও আমাদের ট্রেন ধরতে হবে নৈহাটি যাওয়ার জন্য। কলকাতা থেকে সময় লেগেছিল নৈহাটিতে আসতে 1.5 ঘন্টা মতন। এসে আমাদের কলকাতার বিরিয়ানিকে কিন্তু আমরা খুবই মিস করেছিলাম, তাই এসে বাড়িতে ডিনার বানানোর অপেক্ষা না করে আমরা সন্ধ্যেই খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে। তার সাথে সাথে হিমাচল, অমৃতসর সমস্ত স্মৃতিকে মনের মধ্যে রেখে চলে যেতে হবে আমাদের বাড়িতে। সৌভাগ্য থাকলে আবারও হয়তো আসতে পারবো হিমাচলে। আর শেষমেশ একটাই কথা, হিমাচল প্রদেশ।